প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। আজকের এই অনুষ্ঠানটিতে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পরিপাকতন্ত্র ও লিভারের বিভিন্ন সমস্যা ও তার চিকিৎসা নিয়ে। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফখরুল আলম, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতাল। আমাদের সাথে আরও রয়েছেন ডাক্তার রয়েসউদ্দিন, সহযোগী অধ্যাপক এবং ইউনিট প্রধান, মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট এবং হাসপাতাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে ধন্যবাদ। জি, আজকের এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা আসলে তুলে ধরবার চেষ্টা করব এই যে রমজান মাস রয়েছে, এই সময় আমরা অনেকেরই দেখি যে নানা ধরনের গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। পাশাপাশি লিভার রোগী যারা রয়েছে সেই ক্ষেত্রে কাদের আসলে লক্ষণগুলো কেমন হবে, লিভারের সমস্যা হলে চিকিৎসা কি কি রয়েছে সেটিও আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরবার চেষ্টা করব। একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফখরুল আলম আপনার কাছে আসছি। সেটি হচ্ছে এই রমজান মাসে আসলে যারা গ্যাস্ট্রিকের রোগী রয়েছেন, আগের থেকেই যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে এবং পাশাপাশি এই যে ভাজা পোড়া খাদ্যাভ্যাসে এক ধরনের পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে গ্যাস্ট্রিকের সমস্যা নতুন করে যাদের দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রে আসলে কি করণীয়? জি, আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এখানে। জি, যে গ্যাস্ট্রিকের সমস্যাটা কিন্তু আমাদের দেশে খুবই কমন, সাধারণ, নিশ্চয়ই এটা প্রায় নিয়মিত দেখা যায়। তো এখন এটার সমাধান কি যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়ে গেছে বা নতুন হচ্ছে? রমজান মাসে কিন্তু আমাদেরকে একটা লম্বা সময় ধরে অনাহারে থাকতে হয়। তারপর তো রাতে ইফতার থেকে সেহরি পর্যন্ত আমরা খাবার খাই। তো সেই সময়টা যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, প্রথম কথা হচ্ছে তারা কি রোজা রাখতে পারবেন কিনা। দ্বিতীয় হচ্ছে তারা যদি রোজা রাখেন তাহলে তাদের খাদ্যাভ্যাসটা কেমন হবে, খাদ্য তালিকায় তাদের কি কি থাকবে, সেটা নিয়ে আমাদেরকে আলোচনার বিষয় রয়েছে এবং ভাবার ব্যাপার রয়েছে। প্রথম হচ্ছে যে গ্যাস্ট্রিক যে অল্প যাদের গ্যাস্ট্রিক সমস্যা হচ্ছে, গ্যাস্ট্রিক আলসার জাতীয় সমস্যা, গ্যাস্ট্রিক খাচ্ছেন, তারা অল্প মৃদু সমস্যার মধ্যে কিন্তু তারা রোজা রাখতে পারবেন। তবে তাদের রাতের বেলায় তাদেরকে গ্যাস্ট্রিক ওষুধ যদি তারা খেয়ে থাকেন তাহলে ইফতার এবং সেহরির সময় তারা সেই গ্যাস্ট্রিক ওষুধটা খেয়ে নেবেন। আর যাদের নতুনভাবে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিচ্ছে, তাদের সমস্যাটা কেন হচ্ছে সেটা একটা প্রশ্ন। ধরেন আপনি অনাহারে থাকতেন সারাদিন, তারপরে রাতে ইফতারে আমরা প্রায়শই কী করি, অনেকে ভাজা পোড়া মশলা দেওয়া খাবার, অতিরিক্ত ঝাল, অতিরিক্ত টক, অতিরিক্ত লবণাক্ত খাবার এগুলো আমরা খেয়ে ফেলি। তো এগুলো খেয়ে কিন্তু অনেকেরই গ্যাসের সমস্যা দেখা দেয়। গ্যাস্ট্রিক আলসার যে হয় সেটা হয়তো সবসময় না, কারণ অনেকেই পেটে গ্যাস হলে, সাধারণ মৃদু গ্যাস হলে এটাকে মনে করেন যে এটা গ্যাস্ট্রিক আলসার হয়েছে। আসলে এই কথা কিন্তু পুরোপুরি সত্য না। গ্যাস্ট্রিক আলসার মানে একটা আলাদা ব্যাপার, যে একেবারে ঘা হয়ে যায় পাকস্থলীর মধ্যে, সেটা যে সবসময় সত্য তা না। তো সেই ধরনের সমস্যা যদি কেউ ভোগেন তাহলে তাদের খাদ্য তালিকার পরিবর্তন করা উচিত। নিশ্চয়ই আমরা খাদ্য তালিকার বিষয়গুলো আপনার কাছ থেকে জানবো। ডাক্তার রয়েসউদ্দিন, আপনার কাছে আসছি। সেটি হচ্ছে এই যে রমজান মাসে খাদ্য তালিকা পরিবর্তনের কথা আসলে বলা হয়ে থাকে, সেই খাদ্য তালিকার ধরনটি আসলে কেমন হবে? ধন্যবাদ আপনাকে। আসলে রমজানে আমাদের কি ঘটনা ঘটে, আমাদের শরীরে কিন্তু আমাদের প্রোটিন, ফ্যাট এগুলো কিছুটা স্টোর থাকে, কিন্তু ওয়াটার যে পানি, এটা কিন্তু আমাদের বডিতে সেই পরিমাণ থাকে না। অতএব আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, কিছু মানুষের ক্ষেত্রে বা অধিকাংশের ক্ষেত্রে পানির একটা স্বল্পতা দেখা দেয়। এই জন্য রমজানের ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত তাকে পর্যাপ্ত পানি খেতে হবে। অধিকাংশ ক্ষেত্রে আমরা বলি সাধারণত 8 থেকে 10 গ্লাসের পানি খাওয়ার কথা বলি, কিন্তু এটা কারো কারো ক্ষেত্রে ভেরি করতে পারে। এটা ডিপেন্ড করে সেই ওয়েদারের উপর, কোন মাসে রোজা এবং যে রোজা রাখছে তার শারীরিক অবস্থার উপরে নির্ভর করে এই পানির পরিমাণ বাড়তে কমতে পারে। তবে এটা হলো প্রথম। আর অন্যান্য খাবারের মধ্যে যেটা আপনি একটু আগে বললেন যে গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা আসলে এটা আমাদের কম বেশি সবাই এটার মুখোমুখি হয়। তো এক্ষেত্রে খাবারের অভ্যাসটুকু আপনাকে করতে হবে। প্রথমে আপনার পানি খেতে হবে, তারপরে আপনি ন্যাচারাল জুস, যেটা বলা হয় যে অ্যাডেড সুগার, মানে এর মধ্যে সুগার অ্যাড না করে আমরা যেই শরবতটা করতে পারি সেটা হয়তো সবচেয়ে ভালো, ন্যাচারাল এর দিয়ে, ফ্রুটস দিয়ে। তারপরে পরবর্তীতে আপনি খাবারগুলো হয়তো প্রোটিন, ফ্যাট, এইভাবে আমরা হয়তো এটা বলবো পরবর্তীতে যে এটা আমরা পরিমাণ মতো করে খেতে হবে। এবং এই ক্ষেত্রে খাবারগুলোর ক্ষেত্রে খুব ভালো করে চিবিয়ে খেতে হবে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে খাবারটা না চিবিয়ে খাবার জন্য কিছুটা আনডাইজেস্ট অবস্থায় পেটে চলে যায়, পরবর্তীতে এগুলো ডাইজেস্ট হতে সমস্যা হয়, গ্যাস ফর্মেশন করে, একটা ব্লোটিং, রোগীর কাছে মনে হয় যে অনেক খেয়ে ফেলছি, হাঁটতে পারতেছি না, পরবর্তীতে নামাজ বা চলতে পারতেছি না, সেই একটা অস্বস্তি বোধ হয়। তো সেই জন্য এই ক্ষেত্রেও মানুষের সচেতনতা এবং এই অভ্যাসগুলোকে কিছুটা রমজানের মধ্যে পরিবর্তন করে নিয়ে আসতে হবে। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফখরুল আলম, আপনার কাছে আসছি। সেটি হচ্ছে
অনেকেই আমরা দেখি যে এই রমজান মাসটিতে বাইরে থেকে খাবার কিনে খাচ্ছেন, সেক্ষেত্রে আসলে গ্যাস্ট্রিকের সমস্যা বেশি দেখা যায় কিনা সেটা একটু জানবো আপনার কাছ জি, থেকে। বাইরে থেকে খাবার খেলে গ্যাস্ট্রিকের তো অনেক সমস্যা দেখা দেয়, কারণ বাইরের যে খাবার সেগুলো আপনি দেখেন যে তৈলাক্ত খাবার আমরা বেশি খাই, আচ্ছা। ছোলা খাই, মুড়ি খাই, ঝাল, যেসব খাবার খাই প্রত্যেকটার মধ্যে চর্বি বেশি, তারপর এর মধ্যে ঝাল বেশি দেওয়া থাকে, নিশ্চয়ই। টক কোনোটা টক বেশি থাকে, কোনোটা প্রচুর লবণ দেওয়া থাকে। তো সেগুলো কোনোটাই স্বাস্থ্যকর না, এগুলো কিন্তু আমাদেরকে পরিহার করা উচিত এই খাবারগুলো। আরও একটা সমস্যা, বাইরের যে খাবারটা আমরা খাচ্ছি সেগুলা বিশুদ্ধ খাবার কিনা সেটা কিন্তু আমাদের দেখতে হবে। যে যিনি এটা রান্না করলেন, যেটা তৈরি করলেন, উনি কি হাত পরিষ্কার করে হাত ধুয়ে ঠিক মতো রান্না করেছেন, পরিষ্কার করেছেন, নাকি এমনিতেই করেছেন? তো সেগুলো আমাদেরকে দেখে নেওয়া উচিত। তা না হলে এগুলো থেকে শুধুমাত্র গ্যাস্ট্রিকের সমস্যা না, এগুলো থেকে কিন্তু জন্ডিসের সমস্যা দেখা দিতে পারে। হেপাটাইটিস এ ভাইরাস, ই ভাইরাস বলতে কতগুলো রোগ আছে, অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস বা জন্ডিস রোগ আমরা বলি, সেগুলো দেখা দিতে পারে, লিভারে প্রদাহ তৈরি করে যেটা। তারপর হতে পারে টাইফয়েড একটা রোগ, এই পানির মধ্যে দিয়ে জ্বর আসে, যেটা দিয়ে একটা অনেক জ্বর আসে, এটাও একটা রোগ। তো পানিবাহিত বা খাবার বা দূষিত খাবার মাধ্যমে কিন্তু অনেক রোগ ছড়ায়, ডায়রিয়া হতে পারে, আমাশয় রোগ হতে পারে, ডিসেন্ট্রি হতে পারে। কাজে সেই রোগগুলোর থেকে আমাদেরকে মুক্ত থাকার জন্য এবং গ্যাস্ট্রিক মুক্ত থাকার জন্য আমাদেরকে বাইরের খাবার যদি আমরা খাই সেটা দেখে শুনিয়ে বিশুদ্ধ এবং পরিষ্কার খাবার খাওয়া উচিত, এবং যেটা নাকি স্বাস্থ্যসম্মত খাবার, ঝালমুক্ত, টক মুক্ত এবং লবণমুক্ত, কম লবণ দেওয়া সেগুলা, এবং বিশুদ্ধ খাবার। যে উনি এইমাত্র ডক্টর রাইসুদ্দিন যেটা বললেন, আমাদেরকে একদম তাজা ফলের রস, পানি, পরিষ্কার পানি, এগুলোকে আমাদেরকে করতে হবে, এবং আমাদেরকে চর্বি পরিহার করে আমিষযুক্ত খাবার, মুরগি, ডিম এবং ডাল, এই জাতীয় খাবার আমাদেরকে খাওয়া উচিত। নিশ্চয়ই। আমরা ডক্টর রাসুদ্দিন আপনার কাছে আসছি, সেটি হচ্ছে ইফতার করবার পর আমরা অনেক সময় দেখি যে অনেকেই বলে থাকেন যে অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, আমরা প্রায়শই এটি বলতে শুনি। সেক্ষেত্রে আসলে লক্ষণ উপসর্গ কী থাকবে এবং তাৎক্ষণিকভাবে আসলে ঘরোয়া কোনো পদ্ধতি অবলম্বন করা যায় কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। তো খাবারের পর অনেক অ্যাসিডিটি মূলত দেখা যায় আমাদের রমজানের পর সারাদিন আমাদের বডির মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া যেটা বলে এটা অনেকটা কম থাকে। হঠাৎ করে যদি দেখা যায় বেশি খাবার খেয়ে ফেলে, তখন এক ধরনের আছে যেটা রিফ্লাক্স, যেটা অনেকেই বলে যে গলা আমার জ্বলতেছে, খাবার খেলে মনে হচ্ছে যে পেট ফুলে আছে। এই যে রিফ্লাক্সের কারণে অনেক সময় সমস্যাগুলো হতে পারে। কিংবা কারো যদি অ্যাসিডিটি থাকে আগেই কিংবা কম্প্রোমাইজ থাকে, তো সেই ক্ষেত্রে কিছু খাবার রিলেটেড তার সমস্যা হতে পারে। আমাদেরকে দুইটা দিক থেকে দেখতে হবে, একটা দিক হলো তার খাবারের পরিমাণটুকু দেখতে হবে, আর একটা দিক কি খাবার খাচ্ছে সেটাও দেখতে হবে। ঘরোয়াভাবে সাধারণত বলা হয় যে এরকম যদি প্রাথমিকভাবে দেখা দেয়, অ্যান্টাসিড একটা আছে, অ্যান্টাসিড সিরাপটুকু বা ট্যাবলেটটুকু সে যদি খায়, তাৎক্ষণিকভাবে সে একটু রিলিফ হতে পারে। আর রিলিফের আসল কারণ হলো যে তার খাবারের মেনুটা ঠিক করা। বাইরের দেশে অনেক সময় দেখা যায় তার ফুড ডায়েরি, রমজানে তার একটা নিজস্ব প্রতি, এটা কিন্তু ব্যক্তি স্পেসিফিক, এক এক মানুষের ক্ষেত্রে এক এক খাবারে এক এক রকম সমস্যা হয়। অর্থাৎ তার ক্ষেত্রে তাকে ঠিক করে নিতে হবে যে এই খাবারগুলো খেলে আমার সমস্যা হয়, আমি এই খাবারগুলো আমি কম খাবো বা খাবো না। এইভাবে যদি সে খাবারটা সিলেকশন করতে পারে, তাই ঘরোয়াভাবেই সে অনেকগুলো জিনিস ঠিক করে ফেলতে পারে। যে বড় ভাই যে আরেকটা যেটা বললেন যে বিভিন্ন রকম রোগ জীবাণু, আসলে আমরা যেটা এখনো বলতেছি সেটা একটা সুস্থ মানুষের ক্ষেত্রে ইফতারের, কিন্তু আরও কিছু সমস্যাগুলো রয়ে গেছে। যেমন সুস্থ মানুষ ছাড়াও অনেকের লিভারের সমস্যা থাকে, কিডনির সমস্যা থাকে, প্যানক্রিয়াস অগ্নাশয়ের একটা সমস্যা থাকে, তার হার্টের সমস্যা থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে। তো এই জাতীয় রোগের ক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে খাবারের হিসাব কিন্তু একটু ডিফারেন্ট হবে। এই ক্ষেত্রে মানে তার করেসপন্ডেন্ট ডাক্তারের সাথে আলাপ করে খাবারের মেনুগুলো ঠিক করে নেওয়া ভালো। নিশ্চয়ই। ফখরুল স্যার আপনার কাছে আসি, সেটি হচ্ছে এই যে এক ধরনের মেনুতে পরিবর্তন আনা হচ্ছে, সেক্ষেত্রে আসলে নতুন করে এক ধরনের মেনু তৈরি করা হচ্ছে, যাদের আসলে বিভিন্ন রোগ রয়েছে, ডায়াবেটিস রোগ রয়েছে, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে কিংবা কিডনি জটিলতা রয়েছে দীর্ঘদিনের, তাদের ক্ষেত্রে সেই পরিবর্তনটি কেমন হবে? যেমন ধরেন আপনি যে বললেন কিডনি রোগ, কিন্তু অনেকেই আমাদের দেশে প্রচুর কিডনি রোগী রয়েছে। নিশ্চয়ই। তো তাদের ক্ষেত্রে কিন্তু আবার আমরা যে বলছি যে ফলের রস খাবেন, ফলের রস, কিডনিতে ফলে কিন্তু প্রচুর পটাশিয়াম থাকে। কিডনি রোগীদের এমনিতেই রক্তের মধ্যে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা ডাবের পানি বা অন্য ফলের রস এগুলো খেতে পারবে না, এটা তাদেরকে পরিহার করতে হবে। তাদেরকে পানির ব্যাপারে বলা হচ্ছে যে পানিটা কম পরিমাণে খেতে হয়। যেমন ধরেন বলা হয় যে 1 লিটারের বেশি খেতে পারবেন না যাদের অনেক দীর্ঘদিনের কিডনি রোগী। যে এই ব্যাপারে কিছু পরিবর্তন হবে। আমিষের ব্যাপারে ওনাদের কিন্তু 40 গ্রামের বেশি আমিষ ওনারা খেতে পারবেন না সারাদিনে। তো এই যে যেমন কিডনি রোগের বললাম। তো তারপরে অন্য রোগ যেমন হার্টের রোগীরা, যারা হার্টের রোগীদেরকে আপনি জানেন যে ওরা চর্বি ওনারা খেতে পারবেন না, চর্বিতে প্রচুর কোলেস্টেরল থাকে। এই যে আপনি গরুর মাংস, খাসির মাংসগুলো যদি আমরা খাই, প্রচুর এগুলোতে কিন্তু প্রচুর চর্বি থাকে এবং কোলেস্টেরল থাকে। কাজে এগুলো না খেয়ে ওনারা আঁশযুক্ত খাবার বেশি খাবেন, সবজি, দেশি ফল এগুলো বেশি করে খাবেন, এগুলোতে কিন্তু ওনাদের সমস্যা হবে না। আমি যদি খাবো কাজে লিভারের রোগী যারা আছেন, লিভারের রোগীদেরকে লিভারে অনেক রোগী আছে, অনেক ওনারা
অ্যাডভান্স রোগী মানে জটিল রোগী যে পেটে পানি এসে গেছে তা ওনারা কিন্তু লবণটা কম খাবেন, পানি কম খাবেন, সেই ধরনের বিভিন্ন রোগে বিভিন্ন ধরনের পরামর্শ রয়েছে আমাদের। প্রয়োজনে ওনারা ওনাদের যে সংশ্লিষ্ট যে চিকিৎসক আছেন তাদের সাথে যোগাযোগ করে, মাত্র একটু আগে যে ডাক্তার বলেন, সংশ্লিষ্ট চিকিৎসকের সাথে পরামর্শ করে ওনারা কিন্তু ওনাদের খাবারের তালিকাটা তৈরি করে নেবেন। জি, ডক্টর রয়াসউদ্দিন আপনার কাছে আসছি, সেটা হচ্ছে আমরা শুনছিলাম যে ঘরোয়া কোনো ব্যবস্থাপনা নেওয়া যায় কিনা যাদের অ্যাসিডিটির সমস্যা হচ্ছে খাবার পর, যখন আসলে সেটিও আসলে নিয়ন্ত্রণে থাকছে না, তাৎক্ষণিকভাবে আসলে কি করণীয়, কিংবা চিকিৎসকের শরণাপন্ন কখন হবেন বা হাসপাতালে শরণাপন্ন কখন হতে হবে? ধন্যবাদ আপনাকে। এটা হলো যে মানুষের স্বাভাবিক যেই তার গ্যাসের সমস্যা বলে, এগুলো যে ঘরোয়া পরিবেশে বা ঘরোয়াভাবে সেগুলো যদি ঠিক করতে না পারে, কিছু লক্ষণগুলো আছে। দেখতে হবে যে মানুষের যখন ডিহাইড্রেশন হয়ে যায়, পানি কমে যায়, তখন কিন্তু দেখা যায় যে কথাবার্তা একটু উল্টাপাল্টা বলতেছে, যেটা আমরা ডিজোরিয়েন্টেড বলি। অনেক ক্ষেত্রে বললো যে আগে যারা গ্যাস্ট্রিকের সমস্যা আছে, কোনো কারণে রক্তবমি হচ্ছে দেখা গেল, বা লিভারের রোগীগুলো দেখা গেল যে কাউকে চিনতে পারতেছে না, এরকম কিছু যদি হয় তো তখন তাকে সরাসরি হাসপাতালে গিয়ে এই চিকিৎসাগুলো নিতে হবে, বা নিকটস্থ ডাক্তার যেখানে আছে, যারা পাশ করা ডাক্তার, তাদের সাথে এই ব্যাপারে আলাপ করে তার মানে সঠিক যে চিকিৎসাটুকু সেই চিকিৎসার ব্যাপারে তাকে মানে তার কাছে যেতে হবে। আরেকটা ব্যাপার যে জিনিসগুলো আমরা বলি যে এই গ্যাস্ট্রিকের সমস্যা বা লিভারের সমস্যা, কিডনির সমস্যা, এটা কিন্তু প্রতিটা মানুষ নিজেই অ্যাসেস করতে পারে। নিজে অ্যাসেস করতে পারে। তার ডিহাইড্রেশনটা অ্যাসেস করার উপায় হলো তার ইউরিন। সিম্পলি মানুষ তার ইউরিন দিয়ে করতে পারে। সকালবেলা ইউরিনের কালারটা একটু সাদা থাকে, দুপুরবেলা আরেকটু গাঢ় হয়, বিকালবেলার দিকে আরো একটু গাঢ় হয়ে যায়। এটা সে দেখে বুঝতে পারে যে তার পানির ডিমান্ডটুকু কতটুকু ছিল, সে রাতে কতটুকু খেয়েছে। কিডনির একটা নির্দিষ্ট মানে উপর আলারেই দেওয়া যে নির্দিষ্টভাবে সে বুঝতে পারে যে এক্সেস ওয়াটারটুকু সে, যেহেতু এটা স্টোর করার কোনো উপায় নাই পানি, এটা কিডনিটা এটাকে ধরে রাখার ফলে এই কারণে পেশাবের বা ইউরিনের যেই কালারগুলো ওইটা চেঞ্জ হয়। তো এইটা দেখে মানুষ অ্যাসেস করতে পারে যে তার আসলেই কিডনিটুকু পানি খাওয়া কতটুকু লাগবে, এটা করতে পারে। আর লিভারের ক্ষেত্রে যেটা বলা হলো যে আসলে বিশুদ্ধ খাবারের কোনো বিকল্প নাই এবং সুষম খাবারের কোনো বিকল্প নাই। এটা শুধু রোজার জন্য না, এটা সারা বছর আমাদের প্র্যাকটিস করা উচিত। রোজার মধ্যে যেহেতু আমাদের একটা লম্বা সময় আমরা না খেয়ে থাকি এবং পরবর্তীতে খাবারের ব্যাপারগুলো আমাদের সামনে চলে আসে, তখন আমরা সচেতনভাবে এই জিনিসগুলো বলে থাকি। এটা কিন্তু তার সব সময়ের জন্য এটা মেনে চলা উচিত। জি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফখরুল আলম, সেক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার যে বিষয়গুলো রয়েছে, যাদের দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, কি কি পরীক্ষা নিরীক্ষা আসলে করার প্রয়োজন? জি, কেউ যদি বোধ করেন যে ওনার গ্যাস্ট্রিকের সমস্যা রয়ে গেছে, যেমন পেট ফাঁপা, পেটে বমি বমি ভাব আসে ওনার, অথবা পেট জ্বালাপোড়া করে, ইভেন বুকও জ্বালাপোড়া করে, গলা জ্বালাপোড়া করে, সেই ধরনের খালি পেটে হোক সেটা ভরা পেটেই হোক, তাহলে উনি গ্যাস্ট্রিকের সমস্যা ভুগছেন কিনা সন্দেহ পোষণ করছেন। সেক্ষেত্রে সবচেয়ে সুন্দর যে পরীক্ষাটা এখন মোটামুটি আমাদের সারা দেশেই ছড়িয়ে গেছে, সেটা আপনার উপজেলা পর্যায়ে আমরা পাই, দেখি যে এন্ডোস্কোপি করা। আচ্ছা, এন্ডোস্কোপি একটা পদ্ধতি, যেটা দিয়ে মুখ দিয়ে আমরা একটা টিউব ঢুকিয়ে দিই ক্যামেরা সহ, সেই নলটা চলে যায় একেবারে পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে, যে এটা পাকিস্তানের ক্ষুদ্রান্তকে ভালো করে যেমন টিভিতে আমরা লাইভ ক্যামেরায় যেরকম দেখতে পাই যে এক জায়গায় ইয়ে হচ্ছে, কোথায় কি ঘটনা হচ্ছে, সেটা একদম ক্যামেরা দিয়ে এটা ডাইরেক্ট দেখা যায়, টিভির পর্দায় চলে আসে, এন্ডোস্কোপি বলি আমরা এটাকে। তো সেটার মধ্যে সুন্দর ছবি চলে আসে, আমরা দেখতে পাই যে ওখানে কোনো জায়গায় কোনো ক্ষত তৈরি হয়েছে কিনা, সেটা পাকস্থলীর মধ্যে হোক, ক্ষুদ্রান্তের মধ্যে হোক, বা খাদ্যনালীর মধ্যে হোক, ইসোফেগাস যেটাকে আমরা বলি, এগুলাতে একটা হতে পারে ক্ষত, সাধারণ ক্ষত লালচে লালচে দেখা যাবে, অথবা কোনো ঘা তৈরি হয়েছে, সেটা হলো আলসার, যেটা সাদা এবং লালের মিশ্রণ দেখা যায়। তো সেগুলো দেখে আমরা পরীক্ষা করতে পারি যে সেখানে গ্যাস্ট্রিক আলসারে উনি ভুগছেন কিনা। অনেক সময় জীবাণু দিয়েও গ্যাস্ট্রিক আলসার হয়, হেলিকোব্যাক্টার পাইলোরিয়াম একটা জীবাণু আছে, একটা ব্যাকটেরিয়া, এটা গ্যাস্ট্রিক আলসার করে। তো সেটাও আমরা দেখতে পারি, আমাদের প্রয়োজন ওখান থেকে আমরা কিছু টুকরা বায়োপসি বলি, আমরা কিছু অংশ কেটে নিয়ে এসে নিয়ে এটা পরীক্ষা করে দেখতে পারি ল্যাবরেটরিতে যে এটা উনি গ্যাস্ট্রিক আলসার কোনো জীবাণু দেওয়া হচ্ছে কিনা। বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা ওনার রয়েছে। যদি ওনার কারো রক্তক্ষরণ হয়, যেটা বললেন একটু আগে, যে তখন হলে রক্ত শূন্যতা হতে পারে, আমরা হিমোগ্লোবিন টেস্ট, রক্ত টেস্ট আমরা বুঝতে পারি। এমনকি কিছু কিছু জায়গায় মল পরীক্ষা করেও জীবাণু ধরা যায়, মলের পরীক্ষা করে, এবং রক্তের কিছু পরীক্ষা আছে সেগুলো দিয়েও জীবাণুর কিছু পরীক্ষা করা যায়। কাজে গ্যাস্ট্রিক আলসারের পরীক্ষা আগের দিনে আমাদের পরীক্ষা ছিল, সেটা এখনো আছে বিদ্যমান, বেরিয়ামিল এক্সট্রা অফ দ্য স্টমাক অ্যান্ড ডিউডেনাম বলে। অর্থাৎ আপনাকে একটা পাউডারের মতো একটা খাওয়াই দিয়ে আপনার একটা এক্সরে করা হবে পেটের, ওখানে দেখা হবে যে কোথাও কোনো গায়ের কোনো চিহ্ন আছে কিনা।
জি, ধন্যবাদ আপনাকে। ডাক্তার রয়াসউদ্দিন, আপনার কাছে আসছি। সেটি হচ্ছে অনেকের ক্ষেত্রে আসলে লিভারের সমস্যা রয়েছে, যারা আসলে আগের থেকে জানেন যে তাদের লিভারের সমস্যা রয়েছে, আবার অনেকে এমন রয়েছে যে লিভারের সমস্যা একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে কিন্তু তারা জানেনই না যে তাদের লিভারের সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আসলে কি কি লক্ষণ উপসর্গ থেকে বুঝতে পারবেন না যে তার এই লিভারটি পরীক্ষা করা প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। লিভারের সমস্যাগুলো সাধারণত আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা আছে কম্পেনসেটিভ, একটা ডিকম্পেনসেটিভ, অর্থাৎ আর্লি স্টেজ এবং লেট স্টেজ। বা অনেকের ক্ষেত্রে সুস্থ মানুষের তাকেও কিভাবে কি জিনিসগুলো কখন স্ক্রিনিং করা উচিত। এই ক্ষেত্রে প্রথম রোগীর লক্ষণ হলো যে সে রোগী দুর্বল অনুভব করবে, কাজ করার যে তার ক্যাপাসিটিগুলো কমে যাবে এবং অতিরিক্ত দেখা যাবে যে ঘুমের ভাব আসবে, কাজের কোয়ালিটিগুলো কমে যাবে। এগুলো কিন্তু অন্যান্য রোগের লক্ষণও এগুলো দেখা দেয়, লিভারের মধ্যেও এই একই জিনিসগুলো দেখা দেয়। আর অনেক ক্ষেত্রে দেখা যায় রোগীর জন্ডিস, এটা আমরা প্রথমে দিয়ে চোখ হলুদ হয়ে যাওয়া, পেশাব হলুদ হয়ে যাওয়া, খাবারের রুচিগুলো কমে যাওয়া, বমি হওয়া, এগুলো কিন্তু লিভারের লক্ষণ হিসাবে আমরা ধরে থাকি। এই লক্ষণগুলো যখন তার দেখা দিবে তখন আমাদের স্ক্রিন করতে হবে আদৌ এটা লিভারের সমস্যা কিনা, বা এটা এক্সটেন্ট বা এটার হিসাব কতটুকু দূর পর্যন্ত আছে। সেই ক্ষেত্রে আমরা কিছু ব্লাডের টেস্টগুলো সাধারণত আমরা করে থাকি, যেমন বিলিরুবিন করি, SGPT, SGOT, এগুলো করা, অ্যালকালাইন ফসফেটাস। আরেকটা জিনিস হলো আমাদের যে ফুকলোবে বলার পর সাথে আমি কিছু অ্যাড করতে চাই, যে এই পেটের সমস্যাটুকু শুধুমাত্র খাদ্যনালীর বাইরেও হতে পারে। আশেপাশে যেসব অর্গানগুলো আছে, যেমন আমাদের পিত্তথলি আছে, পিত্তথলিতে যদি পাথর থাকে বা এখানে যদি ইনফেকশন থাকে বা ইনফ্লামেশন হয়, তাহলেও কিন্তু খাবারের ক্ষেত্রে আমাদের বিভিন্ন অস্বস্তি দেখা দিতে পারে। তার পাশে একটা অর্গান রয়েছে প্যানক্রিয়াসের সমস্যার জন্য আমাদের এই সমস্যাগুলো দেখা দিতে পারে। তার উপরে আছে হার্ট, ফুসফুস। এই আশেপাশে সবগুলোর সমস্যা কিন্তু মোটামুটি কাছাকাছি মানে সিমটমগুলো বা উপলক্ষ বা লক্ষণগুলো দেখা দিতে পারে। আমাদের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এগুলোকে আলাদা করে নিতে হবে। যেমন আমরা যদি চেস্ট টেস্ট করি, ইসিজি করি, ইসিজি করে হার্টের কোনো সমস্যা নেই, এটা আমরা সিম্পলি বুঝতে পারি। প্লেন এক্সরে অ্যাবডোমেন করলে আমরা বুঝতে আসলে এটা গ্যাস ডিস্টেন্টেড আছে কিনা না আছে। এগুলো সিম্পল, আমাদের দেশের গ্রামে বা উপজেলা লেভেলে এগুলো কিন্তু এখন অ্যাভেলেবল। তারপরে একটা আল্ট্রাসাউন্ড করে আমরা এই বেশ কিছু জিনিস আমরা এক্সক্লুড করতে পারি। প্রোভাইডার আল্ট্রাসাউন্ড যিনি করবে উনি যদি খুব মানে এটা ভালোভাবে করে দিতে পারে, তাহলে অনেক কিছুই আমাদেরকে হাতে আমাদেরকে ডাক্তারকে যারা দেখবে বা যারা চিকিৎসা দিবে তাদের কাছে একটা মোটামুটি ডায়াগনোসিস এনে দিতে পারে। বাকিটুকু যে ক্লিনিশিয়ান সেগুলো সব কোরিলেট করে রোগীর জন্য যেটা ভালো সেই চিকিৎসাটুকু তার জন্য প্রোভাইড করতে পারে। জি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফখরুল আলম, আপনার কাছে আসছি। যে বিষয়টি আমরা শুনছিলাম যে গ্যাসের সমস্যা এবং হার্টের সমস্যা, অর্থাৎ হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে হার্টে ব্যথা অনুভব করছেন, সেটি আসলে অনেকেই গুরুত্ব সহকারে নিচ্ছেন না, বলছেন এটি আসলে গ্যাসের সমস্যা। সেক্ষেত্রে আসলে কি করণীয়? হার্টের সমস্যা এবং গ্যাসের সমস্যা এই দুটা বেশি আমাদেরকে সন্দেহজনক হয়ে যায়, মানে কনফিউশন দেখা দেয়। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে রিফ্লাক্স ইসোফেজাইটিস নামে একটা রোগ আছে, যেটা খাদ্য নালীতে খাবার উপরের দিকে উঠে আসে অথবা অ্যাসিড উপরের দিকে উঠে আসে মুখ দিয়ে। সেটা তখন আবার হচ্ছে ওটা একটু বুকে একটু ব্যথার মতো হয় জায়গায়। আবার আমরা জানি যে হার্টের ব্যথা, বুকের বাম পাশে খুব প্রচন্ড ব্যথা হয়, এটা হচ্ছে সবচেয়ে বেশি। এই দুইটা আমরা কিভাবে আলাদা করব, এটা আলাদা করাটা একটু চিকিৎসকের শরণাপন্ন হলে ওনারা আলাদা করে দিতে পারবেন। একটা যদি উনি যে একমাত্র একটু আগে ডক্টর রয়েস বলেন যে ইসিজি করতে পারি, আমরা সিম্পলি একটা ইসিজি করে দেখতে পারি যে হার্টের কোনো সমস্যা থাকলে দর্শকদের আসলে বুঝবার কোনো উপায় রয়েছে কিনা ওনার কোনটা কোন ব্যথা। হার্টের সমস্যা হলে ওনার বুকে ব্যথা হবে, বুকের বাম পাশে বেশি ব্যথা হয় বা বুকের মাঝখানে ব্যথা হয়, খুব তীব্র ব্যথা হয়, সেটা একদম মনে হয় যে কেউ ওনাকে ছুরি দিয়ে ঘাই মেরে দিয়েছেন, অথবা ওনাকে লাঠি দিয়ে বুকের মাঝখানে আঘাত করেছেন, অথবা বুকটা ওনার চেপে ধরেছেন উপর থেকে, এরকম মনে হবে বুকে ব্যথাটা। এবং সাধারণত এটা বাম হাতে, বাম কাঁধে দিয়ে বাম হাতে এবং বাম আঙ্গুল পর্যন্ত ছড়ায় যায়, কারো কারো এটা চোয়ালে পর্যন্ত উঠে আসে। এটা হচ্ছে হার্টের ব্যথাটা। আর গ্যাস্ট্রিকের যে ব্যথাটা, এটা সাধারণত ঢেকুর আসে, টক পানি আসে মুখে খাবার উঠে আসতে পারে, কখন কোনো বুকটা জ্বালাপোড়া করে, গলাটা জ্বালাপোড়া করে, এগুলো কিন্তু গ্যাসের ব্যথাটা বেশি হয়। এবং খাবারে বদহজম হয় অনেকের। পরীক্ষা নিরীক্ষা করলে কিন্তু সেগুলো আলাদা করা যায়, যেমন ইসিজি করলে হার্টের সমস্যাটা ধরা যেতে পারে, ইটিটি, ইকো, এগুলো হলো হার্টের পরীক্ষা। আর আমরা বলেছি একটু আগেই যে গ্যাস্ট্রিকের পরীক্ষাতে আমরা ধরতে পারি যে অ্যান্ডোস্কোপি যদি আমরা একটা করি তাহলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা অনেক সময় ধরা পড়ে। অ্যান্ডোস্কোপি ছাড়াও আরও বিভিন্ন ধরনের পরীক্ষা আছে, সেগুলো একটু জটিল পরীক্ষা, সেগুলো সংশ্লিষ্ট চিকিৎসক ওনারা ধরতে পারবেন। জি, ডক্টর রয়াসউদ্দিন, আপনার কাছে আসছি। সেটি হচ্ছে এই যে লিভারের সমস্যার কথা আপনার কাছ থেকে আমরা শুনছিলাম, সেক্ষেত্রে রমজান মাসে এই সময়টিতে লিভারের কোনো সমস্যা হতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। রমজানের সময় সুস্থ মানুষের ক্ষেত্রে তো লিভারের সমস্যা হওয়ার কথা না, যদি সে সুষম খাদ্য পরিমাণ মতো খাবারটা খায়, পর্যাপ্ত পানি খায়।
কিন্তু দেখা গেল ওই যে বাইরের খাবারগুলো খেলো, যেগুলোতে অলরেডি ইনফেক্টেড খাবার, সেগুলো এসে তো লিভারকে সমস্যা করতেই পারে, লিভারের সমস্যা হতে পারে। আরেক ধরনের রোগী আছে যারা হয়তো লিভারে, যেটা হলো যে বললাম যে কম্পেনসেটেড, অর্থাৎ লিভারের রোগ আছে কিন্তু সে নর্মালি চলতেছে, ওইটাও আবার একটু খারাপের দিকে চলে যেতে পারে। তো এই দুইটা জিনিসগুলো হলে দেখা যাবে যে রোগীকে ডাক্তারের শরণাপন্ন হয়ে এই ব্যাপারটুকু আগেই তার চেক আপ করে তার স্ট্যান্ডার্ডাইজেশন, মানে আদৌ সে কিভাবে রোজা রাখবে, মানে কিভাবে রাখতে পারবে, কি কি খাবারগুলো খাবে, এগুলো তাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী করে নেওয়া উচিত। কারণ পরবর্তীতে দেখা যায় যদি খুব খারাপ কিছু হয়ে যায়, রোগী জানলই না, হঠাৎ করে সে খারাপ কিছু নিয়ে আসলো, এইটার থেকে তাকে মানে মুক্তি পাওয়ার জন্য আগেই এই ব্যাপারে পরামর্শ নেওয়া উচিত। আরেকটা জিনিস আমি সেখানে বলতে চাই যে ওই যে মানে আপনার হার্টের থেকে আর খাদ্যনালী রোগ থেকে পৃথক করা, কিন্তু আপনার এই যে আমরা রিফ্লাক্স যেটা বললো, রিফ্লাক্সে তো আপনার দুই দিকে যেতে পারে, ডান দিকে বাম দিকে দুই দিকে যেতে পারে, কিন্তু হার্টের কষ্টটা সাধারণত সেন্ট্রাল কস্ট এবং রেডিয়েট টু দ্য লেফট সাইডে এগুলো চলে আসতে পারে। ইসিজির সাথে আরেকটা শর্ট মানে পরীক্ষা যেটা আছে ট্রপোনিন আই, এটাও কিন্তু একুট মায়োকার্ডিয়াল ইনফেকশন হার্টের ক্ষেত্রে এটা আমরা ডিটেক্ট করতে পারি। ডিটেক্ট করার পর ওটা যদি বেশি থাকে, ডাক্তার দ্রুত তাকে নিকটস্থ যে জায়গায় এই কার্ডিয়াক সাপোর্টগুলো আছে সেইখানে রোগীকে পাঠিয়ে দেবে। আর রিফ্লাক্সের ব্যাপারটুকু সাধারণত অতটুকু মানে সিরিয়াস, কিন্তু ব্যাপার হলো যে এটা মানে রোগী একটু সময় পায় এটা চিকিৎসা নেওয়ার, কিন্তু হার্টের ক্ষেত্রে অনেক সময়গুলো কম থাকে। অতএব এই দুইটার ক্ষেত্রে পার্থক্য করাটা খুবই জরুরি, এবং এই পার্থক্য করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রোগীদের লাইফ সেভিং, তার জীবনটাও এখানে মানে কি বলে জীবনটা তাকে রক্ষা করার ব্যাপারে একটা পদ্ধতি মানে একটা হিসাব চলে আসে। অথবা ডক্টর মোহাম্মদ ফখরুল আলম, আপনার কাছে আসছি, সেটি হচ্ছে এই যে লিভারের সমস্যা হচ্ছে, মূলত কি কারণে হচ্ছে এই সমস্যাগুলো? লিভারের সমস্যা আসলে লিভারে তো আমরা জানি যে একটা হচ্ছে ভাইরাস জনিত, লিভার কিছু ভাইরাস রয়ে গেছে, এবং সেই ভাইরাসগুলোকে আমরা বর্ণমালার মতো ইংরেজি ABCDE এভাবে ভাগ করে দিই। এ এবং ই ভাইরাস এগুলো কিন্তু খাবারের মাধ্যমে ছড়ায়, আচ্ছা, এবং সেটা শুধুমাত্র ক্ষণস্থায়ী প্রদাহ করে, অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস যেগুলো বলি আমরা। কিন্তু কতগুলো আছে বি এবং সি ভাইরাস, এগুলো কিন্তু শুধুমাত্র ক্ষণস্থায়ী রোগ না, এগুলো দীর্ঘস্থায়ী রোগে রূপ নেয়। যেমন একটু আগে ডাক্তার রয়েস বললেন যে লিভার সিরোসিস, এমনকি লিভার ক্যান্সার পর্যন্ত গড়াতে পারে। তো সেগুলো তো আছে লিভার ভাইরাস দিয়ে, এবং এগুলো কিন্তু ছড়ায় আপনার রক্তের মাধ্যমে এবং অনিরাপদ মানবিক সম্পর্কের মাধ্যমে। তো সেটা হতে পারে। সেটা হচ্ছে আমরা সেই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা এ এবং ই ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে অপরিষ্কার খাবার খাওয়া যাবে না, যে খাবারের মাধ্যমে ছড়ায়। রাস্তাঘাটে আমরা অপরিষ্কার খাবার খেয়ে ফেললাম, খাওয়া যাবে না। আরেকটা হচ্ছে রক্ত, একজন থেকে আরেকজন রক্ত দিতে গেলে সেই ব্যাপারে আমাদেরকে খুব সাবধান হতে হবে, যাতে কোনো জীবাণু না ঢুকে যায় রক্ত সঞ্চালনের সময়। এমনকি আমরা যে সেলুনে যে শেভ করতে যাই বা চুল কাটতে যাই, এটা কিন্তু ভাগ করা যাবে না, একই রেজার দিয়ে একই ব্লেড দিয়ে একজনের চুল কাটলে আরেকজনের করা যাবে না। আরেকটা হচ্ছে যে আমরা যে স্যালাইন দিই অনেক সময় শিরার মধ্যে, বা সুই দিয়ে ইনজেকশন দিই, সেই ইনজেকশনগুলো সময় খুব নিরাপদ হতে হবে। একই সুই বারবার অন্যজনের ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু লিভারের এই রোগগুলো ছড়াতে পারে। তাহলে এটা ভাইরাস জনিত। ভাইরাস ছাড়াও কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আরেকটা সমস্যা আমাদেরকে ধরে ফেলছে, যেটা লিভারের রোগগুলো তৈরি করে, বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ বা লিভার সিরিজ তৈরি করে, সেটা হচ্ছে ফ্যাটি লিভার, লিভারে চর্বি জমা। সেই ফ্যাটি লিভারটা আপনারা জানেন যেগুলো কি, যারা নাকি আমরা চর্বিযুক্ত খাবার খাই, ওজন শরীরে বেড়ে গেছে, মেদ বেড়ে গেছে, তাদের এই রোগগুলো বেশি হয়। সেগুলো ছাড়াও হতে পারে, তবে তাদেরই বেশি হয়। সেই ব্যাপারে আমাদেরকে স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে, মুরগি, মাছ, সবজি এগুলো বেশি খেতে হবে। আমাদেরকে চর্বিযুক্ত খাবার যেমন গরুর মাংস, খাসির মাংস এগুলো কম খেতে হবে, মিষ্টি কম খেতে হবে, তাহলে শরীর ওজন বাড়বে না। আর রীতিমতো আমাদেরকে ব্যায়াম করতে হবে। আপনি একটু হাঁটেন প্রতিদিন, 30 মিনিট 40 মিনিট হাঁটেন, তাহলে হবে কি আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, আমাদের শরীরে চর্বি জমবে না, এবং আমরা কিন্তু ফ্যাটি লিভার থেকে মুক্ত থাকতে পারবো। তাছাড়াও আরও অনেক কারণ আছে, যারা অ্যালকোহল পান করেন, মদ পান করেন, এগুলোতে কিন্তু লিভারের রোগ তৈরি হয়। এটা ক্ষণস্থায়ী রোগ হতে পারে, অ্যাকুট হেপাটাইটিস, তারপর দীর্ঘস্থায়ী রোগ হতে পারে। অ্যালকোহল থেকে আপনার চর্বি জমে যেতে পারে লিভারে, ফ্যাটি লিভার হতে পারে, এবং দীর্ঘস্থায়ী রোগ হতে পারে, ক্রনিক লিভার ডিজিজ বা লিভার সিরোসিস হতে পারে। তাছাড়াও অনেক ভাইরাস আছে, আরও কিছু আপনার জন্মগত ত্রুটি আছে, সেগুলো থেকে হতে পারে। শরীরে আয়রন বেশি জমা হলে, কপার বেশি জমা হলে, এগুলোতে কিন্তু লিভারের বিভিন্ন রোগ তৈরি হতে পারে। সেগুলো কিন্তু কমন যেগুলো সাধারণত যেগুলো হয় সেগুলো হচ্ছে ভাইরাস জনিত, চর্বি জনিত এবং অ্যালকোহল পান, এগুলো থেকে বেশি আমরা লিভারের রোগগুলো পেয়ে থাকি।
জি, ডক্টর রয়াসউদ্দিন আপনার কাছে আসছি, সেটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে আমরা যে রোগটি সবচেয়ে বেশি দেখছি সেটি হচ্ছে ফ্যাটি লিভার। অনেক ক্ষেত্রে আসলে অপ্রত্যাশিতভাবেও কিন্তু পরীক্ষা করাতে গিয়েছে অনেকে, তার আসলে সে আল্ট্রাসাউন্ড রিপোর্ট বলে দিচ্ছে তার আসলে ফ্যাটি লিভার রয়েছে এবং গ্রেডিংও করে দেওয়া হচ্ছে। এই যে হঠাৎ করে আসলে ফ্যাটি লিভার ধরা পড়ছে, এটি আসলে আতঙ্কের বিষয় কিনা, সেক্ষেত্রে আসলে লাইফস্টাইল বা কিভাবে আসলে সেই যে তার এই অবস্থা থেকে উত্তরণের কোনো সম্ভাবনা রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। লিভারের যে সমস্যাগুলো একটা ভাইরাল আছে, আবার ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার আছে বিভিন্ন রকম স্টোরেজ ডিজিজ, কনজেনিটাল ডিজিজ, এগুলো বাদ দিয়ে শুধু ফ্যাটি লিভারের ক্ষেত্রে বলা হয় এটা একটা মানে অধিকাংশ ক্ষেত্রে এটা লাইফস্টাইলের সাথে এটা নির্ভরশীল। মানে আমি কতটুকু খাবো আর কতটুকু ব্যায়াম করব তার মধ্যে একটা ব্যালেন্স থাকা উচিত। আমার খাবার বেশি খেলাম, এক্সারসাইজ কম করলাম, তো এক্সট্রা খাবারগুলো কোথায়? এটা লিভারে ফ্যাটি লিভার হিসাবে ফ্যাট হিসাবে জমা হয়। তো ফ্যাটি লিভারের চিকিৎসা ক্ষেত্রে মূল জিনিসটা তো একটা লাইফস্টাইল। লাইফস্টাইলটা হলো তার চলাচল। চিকিৎসা ব্যবস্থা জানার আগে আসলে আপনার কাছ থেকে আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে এই যে গ্রেডিং করে দেওয়া হয়, রোগীর এক ধরনের আতঙ্কের মধ্যে পড়েন, কারোর গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 কিংবা গ্রেড 4 যাদের রয়েছে, তাদের আসলে আতঙ্কের বিষয়টা কতটুকু সেটি একটু আগে জানবো আপনার কাছ থেকে। আতঙ্কের বিষয় হলো যে গ্রেড 1 বা গ্রেড 2 এগুলো সাধারণত রিভার্সিবল, তার লাইফস্টাইল মডিফাই করলে এগুলো মোটামুটি চলে আসে। গ্রেড 3 এবং 4 এটা একটু অ্যাডভান্স স্টেজে, সেগুলোর চিকিৎসা আছে কিন্তু এগুলো সাধারণত পুরোপুরি রিভার্সিবল হওয়ার ক্ষেত্রে সম্ভাবনা কম। এটা সনোলজিস্টদের একটা ব্যাপার আছে। আরেকটা আমরা করি যেটা বলে ফাইব্রো স্ক্যান। ফাইব্রো স্ক্যান করে একটা করি, আবার আল্ট্রাসোনোগ্রাফি গ্রেডিং একটা আছে। আল্ট্রাসোনোগ্রাফি গ্রেডিংটা ওরা বিভিন্নভাবে করে। দেখা গেল ডায়াফ্রাম যেটা আছে আল্ট্রাসাউন্ড করা, যদি দেখা না যায় ওরা গ্রেড 3 সাধারণত ধরে, 1-2 এর মাঝামাঝি একটা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। আর ফাইব্রো স্ক্যানের ভেতরে এটা বিভিন্ন ক্ষেত্রে আছে, বি ভাইরাস আছে, সি ভাইরাসের ক্ষেত্রে আছে, এবং ফ্যাটি লিভারের ক্ষেত্রে আবার ফ্যাটি লিভারের দুই রকম আছে। একটা আছে মেটাবলিক অ্যাসোসিয়েটেড, যেটা আগে বলা হতো যে এনএফএলটি মানে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, এখন এটা বলে মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার। আরেকটা হলো যে অ্যালকোহলিক, এটার ক্ষেত্রে ফাইব্রো স্ক্যানের স্কোর 0 to 1, 2, 3, 4 এগুলো আছে। যেমন সাধারণত দেখা যায় যে যদি এটা 11-এর নিচে থাকে তাহলে আপনি এটা মোটামুটি যদি সব কিছু মেনটেন করে তাহলে এটা পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে। ফ্যাটি লিভার অবশ্যই রোগীর জন্য মানে আতঙ্কজনক। এটা যদিও অনেক দিন সময় লাগে কিন্তু এটা ইম্পর্টেন্ট, তাকে এই ব্যাপারে চিকিৎসা নিতে হবে, এটা যাতে নর্মাল রেঞ্জের মধ্যে থাকে। যেহেতু এটা স্লো, অনেক ক্ষেত্রে অনেকে এটাকে খুব মানে হালকাভাবে দেয়, অনেক দিন সময় লাগবে, অনেক দিন তো এটা নিয়ে আসি, একই গ্রেডিং আমি অনেক দিন আসি। এটা যাতে পরের স্টেজে না যায় বা আগের ভালো যে স্টেজটুকু আছে সেই স্টেজে ফিরে আসতে পারে, সেই জন্য তাকে ওই যে প্রথম দিকে বললাম রমজানটা আসলেই আসছে আমাদের মানুষের মধ্যে সংযম এবং খাদ্যাভ্যাস এগুলোকে মানে এগুলো ঠিক করার জন্য। এবং শুধু 1 মাসের এই প্র্যাকটিস যাতে আমরা সারা বছর করতে পারি, শুধু 1 মাসের জন্য না, সেটাও কিন্তু এখানে এর মধ্যে একটা ইম্পর্টেন্ট বিষয়। এই খাবারের অভ্যাস, এক্সারসাইজ, খাবারের পরিমাণ, এগুলো কি আমাদের বলা আছে, হাদিসে বলা আছে যে খাবারটা আমরা কতটুকু খাবো, বলা আছে 3 ভাগ 1 ভাগ খাবার খাবো, 3 ভাগ 1 ভাগ পানি খাবে, 3 ভাগ 1 ভাগ খালি রাখতে হবে। এটা আসলে এতটা বেশি সাইন্টিফিক, মানুষ যদি এটাকে ঠিকমতো ফলো করতে পারে, খাবারের মেনুগুলোর মধ্যে পানির পরিমাণ, তার সবজি বা ফাইবারযুক্ত খাবারের পরিমাণ, প্রোটিন, ফ্যাট এগুলো, এবং কিছু কিছু ব্যাপার আছে মিনারেল ব্যাপারগুলো আছে, এই মিনারেলগুলো কিন্তু আমাদের জন্য অনেক দরকার। এই মিনারেল ফুডগুলোও যাতে আমাদের এর মধ্যে সুষমভাবে থাকে, এগুলো যদি আমরা রাখতে পারি তাহলে এই ফ্যাটি লিভারে আতঙ্কের কিছু না। এটাকে বুঝতে হবে যে আসলে ফ্যাটি লিভারটা কি, কেন হয়, আমি নিজস্বভাবে কীভাবে এভাবে মুক্তি পেতে পারি, সেই ব্যাপারটুকু তার পুরাটুকু তার নলেজে বা তার জ্ঞানে এটা আসলে এটা থেকে সে যদি চেষ্টা করে সে এখান থেকে ফিরে আসতে পারবে, আদারওয়াইজ এটা তো আতঙ্কের ব্যাপারই। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফখরুল আলম, আপনার কাছে আসছি, সেটি হচ্ছে ফ্যাটি লিভার মূলত কেন হচ্ছে? ফ্যাটি লিভার তো হচ্ছে যেই মাত্র ডক্টর রয়েসও বললেন কিছু, যে আমাদের ফ্যাটি লিভারটা হচ্ছে যে আমরা যদি অতিরিক্ত ওজন বাড়িয়ে ফেলি শরীরে এবং অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাই, যে সেটা কি যে গরু, খাসি এবং যেগুলোতে কম ফাইবার থাকে, আঁশ থাকে কম, কম আঁশযুক্ত খাবার, তো এবং মিষ্টি, অতিরিক্ত মিষ্টি খেয়ে ফেলি, তাহলে ওজন বেড়ে যায়। মিষ্টিও কিন্তু শরীরের ভিতর ঢুকে এটা কার্বোহাইড্রেট হয়ে যায়, অর্থাৎ শর্করা হয়ে যায়, এবং এগুলো চর্বিতে, আর সব কিছু কিন্তু চর্বিতে রূপান্তর হয়, এবং লিভারে প্রচুর পরিমাণ ফ্যাট জমা হয়। ফ্যাট জমা হলে লিভার কিন্তু প্রদাহ দেখা দেয়। লিভার প্রদাহ দেখা গেলে এটা বলে হেপাটাইটিস করে। হেপাটাইটিস করে আলটিমেটলি কিন্তু সেটা ক্রনিক লিভার ডিজিজের দিকে অনেক সময় টার্ন করে, অর্থাৎ লিভার সিরোসিসের দিকে চলে যায়। সিরোসিস চলে যেয়ে আলটিমেটলি কিন্তু লিভারের কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারে, অকার্যকর হয়ে যেতে পারে, তো লিভার ফেলিউর হয়ে যেতে পারে। তো সেটা থেকে কিন্তু রোগী অনেকের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো সেই ব্যাপারে এটা কিন্তু খুবই সহজ এটাকে নিয়ন্ত্রণে আনা। আমরা চর্বি খাবো না, আমরা স্বাস্থ্যসম্মত জীবনযাপন করব,
আমরা মাছ, সবজি, মুরগি যেগুলো স্বাস্থ্যসম্মত খাবার, যেগুলোতে ওজন বাড়বে না, শরীরে মেদ বাড়বে, কিন্তু শরীরকে পুষ্টি দিবে, সেই জাতীয় খাবার যদি আমরা খাই প্রতিনিয়ত, তাহলে কিন্তু আমরা এই ফ্যাটি লিভার থেকে মুক্ত হতে পারি। এবং প্রতিনিয়ত আমরা যদি হাঁটার অভ্যাস করি, রীতিমতো ব্যায়াম করি, সেটা আমাদেরকে ব্যবস্থা রাখতে হবে। হ্যাঁ, দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এখন দেখেন আমাদের বাচ্চারা এখন স্কুলে যায়, এতে যায়, তাদেরকে অনেক সময় জ্যামে পড়ে থাকতে হয়, তাদের রাস্তায়, তাদের কিন্তু কোনো হাঁটা চলে, বড় মাঠ নেই। অনেক স্কুল আছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, কলেজ আছে, কিন্তু মাঠ নেই, খেলার মাঠ নেই। আগে আমরা ছোট সময় যেরকম খেলতে যেতে পারতাম, প্রতিনিয়ত ব্যায়াম করতে পারতাম, সেই ব্যবস্থাগুলো কিন্তু এখন কমে গেছে। সেই ব্যবস্থাগুলো করতে হবে বাচ্চাদেরকে ছোট সময় থেকে, কিন্তু তাদেরকে যাতে ওজন বেড়ে না যায়, সেই ব্যবস্থাগুলো আমাদেরকে এখন ব্যবস্থা নিতে হবে। শুধু স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া, অনেকে ফাস্ট ফুড খায়, শুধু সেই খাবারগুলো থেকে তাদেরকে বিরত রাখতে হবে। স্বাস্থ্যসম্মত এবং ঘরের তৈরি পুষ্টিকর খাবার খাবে, কিন্তু যেগুলো চর্বি নাই, সেই খেয়ে এবং ব্যায়াম করে সবাইকে আমরা যদি থাকি, তাহলে আমাদের কিন্তু ফ্যাটি লিভার কম হবে। জি, ডক্টর রয়াসউদ্দিন, আপনার কাছে আসছি, সেটা হচ্ছে ফ্যাটি লিভারের চিকিৎসা, যেটি আসলে অনেক দর্শকরা জানতে চান, যাদের ফ্যাটি লিভার ধরা পড়েছে তাদের চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে বাংলাদেশে। চিকিৎসা পদ্ধতি আসলে আমাদের দেশে প্রথমে আমরা বলি যে একটাই অংশ হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, এবং তার সাথে কিছু কোমরবিড কন্ডিশন, যেমন ডায়াবেটিস যদি থাকে, বা দেখা যায় যে কোনো ফ্যাট অ্যাকুমুলেশন হয়, এই জাতীয় রোগগুলো থাকে, এগুলোর চিকিৎসাগুলো করা। অ্যাট দ্য সেম টাইম আমাদের একটা বড় জিনিস আছে, এটাকে কিন্তু একটা সাইকোলজিক্যাল, কিছু কিছু মানুষ আছে খুব ডিপ্রেশনে, কিছু মানুষের খাবার চলে যায়, কিছু কিছু মানুষ আবার ওভার ইটিং, খাবার খেতে থাকে, এটাও তার একটা আনন্দের একটা অংশ হিসেবে নিয়ে নেয়। এই অংশটুকু কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে যে এই তার খাবারের পরিমাণটুকু কতটুকু খাচ্ছে। তো এই চিকিৎসার অংশের প্রথম অংশগুলো রোগীকে বারবার বোঝানো, আপনার লাইফস্টাইল খাবারের অংশটুকু আপনি ঠিক করে নেওয়া, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। ফ্যাট আমাদের জন্য দরকার আছে, সেক্ষেত্রে দুই রকম ফ্যাট আছে, স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড। যাতে স্যাচুরেটেড ফ্যাটগুলো একটু সমস্যা করে বেশি, যাতে এই খাবারগুলো যাতে তার কম খাবার হয় সেই লিস্ট তাকে করে দেওয়া। এবং কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কতটুকু কার্বোহাইড্রেট সে খাবে, এটার একটা সুষম ব্যালেন্সের একটা অংশ আছে, পার্সেন্টেজ আছে, সেই পার্সেন্টেজ অনুযায়ী তাকে খাবারে তার জন্য সেট করে দেওয়া। তৃতীয়ত, কিছু ওষুধ আমাদের দেশে এসে গেছে, যে ওষুধগুলো অনেকে বিভিন্নভাবে দেওয়া হয়, এগুলো কিন্তু সবগুলো এখন মানে ওই যে যতদিন ওষুধ খাচ্ছে, দেখা রোগী বলে যে আমার কমে গেছে, খাবার বন্ধ করে দিচ্ছি, ওষুধ আবার বেড়ে গেছে। আসলে ওষুধের চেয়ে প্রথম এই অংশটুকুই ইম্পর্টেন্ট, যে তার লাইফস্টাইলটুকু। আরও কিছু নতুন নতুন ওষুধ আসছে, এফডিএ অ্যাপ্রুভ কিছু ওষুধ আমাদের দেশে এখনও আসে নাই, তো এগুলোর পাইপলাইন আছে, সামনে এগুলো আসবে। কিন্তু এগুলোর আমি বলি যে এইটার অংশগুলো খুব অল্প, মিনিমাম পার্সেন্টেজ এই রোগীর ফ্যাটি লিভারে ইমপ্রুভ করে। ম্যাক্সিমাম অংশটুকু হলো তার এক্সারসাইজ এবং খাবারের ব্যাপারটুকু তাকে কন্ট্রোল করা। এই কন্ট্রোলটুকু করলে এটা। আর কিছু কিছু ক্ষেত্রে আছে যে ফ্যামিলিয়াল কিছুগুলো থাকে, এগুলো ঠিক ওইভাবে ইয়ে করা যায় না। পারিবারিকভাবে দেখা যায় যে তারা মানে স্বাস্থ্য বেশ রোবাস্ট, বেশ মোটাসোটা আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় ফ্যাট এমনি জমে যায়, বলে স্যার কিছু না খাই তাও আমার শরীরে ওজন বেড়ে যাচ্ছে, বা মনে হচ্ছে যে লিভারে চর্বি বেড়ে যাচ্ছে। এগুলোর ক্ষেত্রে আলাদাভাবে তাদেরকে ওই সমস্ত রোগীদের ক্ষেত্রে মানে ওয়ার্কআপ করে তাদের চিকিৎসা ঠিক করতে হবে। ইন জেনারেল সবার ক্ষেত্রে একই কথা, যে আঁশযুক্ত খাবার বেশি খাবেন, পর্যাপ্ত পানি খাবেন, মানসিক প্রশান্তিতে থাকবেন, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে লিভারের সমস্যা যে লক্ষণগুলো দেখা দিলে ডাক্তারের কাছে গিয়ে এই তার ওয়ার্কআপ করে তার আসলে সমস্যাটুকু কোন গ্রেডিংয়ে আছে, গ্রেড 1, 2, 3, 4, এই অনুযায়ী তার চিকিৎসা এবং পরামর্শ দুইটাই ডাক্তারের কাছ থেকে নিয়ে সুস্থ এবং স্বাভাবিক জীবন যাতে করতে পারে সেই ব্যবস্থা করা। জি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফখরুল আলম, আপনার কাছে আসছি, কোনো কিছু যোগ করতে চান কিনা? না, ওনার খুব সুন্দরভাবে এটা উত্তরটা দেওয়া হয়েছে। তার সাথে যেটা যেটা বললেন যে অ্যালকোহল, মদ্যপান যারা করেন, তাদের যে কিছু বদ অভ্যাস আছে, এগুলো কিন্তু পরিহার করতে হবে। মদপান থেকে কিন্তু ফ্যাটি লিভার হয়, তাহলে এটা পরিহার করতে হবে। তারপর ডায়াবেটিসের, উনি বলছে ডায়াবেটিসের চিকিৎসাটা ঠিক মতো করতে হবে। ডায়াবেটিস কন্ট্রোলে না থাকলেও কিন্তু, নিয়ন্ত্রণে না থাকলেও কিন্তু ফ্যাটি লিভার হয়ে যেতে পারে, লিভার চর্বি জমতে পারে। থাইরয়েড রোগ থেকে কিন্তু এরকম ফ্যাটি লিভার হয়, লিভার চর্বি জমে, সেটাও আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এই রোগগুলো নিয়ন্ত্রণে রাখলে আমার মনে হয় যে, এবং স্বাস্থ্যসম্মতভাবে চলাচল করলে আমরা ফ্যাটি লিভার থেকে মুক্ত থাকতে পারবো। নিশ্চয়ই ফ্যাটি লিভারের চিকিৎসা হবে। সেক্ষেত্রে আসলে এই যে রমজান মাস, অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে পাকস্থলী সমস্যা অনেকের রয়েছে, পরিপাকতন্ত্রের সমস্যা রয়েছে, কোন বিষয়গুলোকে একেবারে না বলতে হবে এই সময়টিতে? জি, সবচেয়ে আমরা না বলতে যে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, অতিরিক্ত মশলা দেওয়া খাবার, যেগুলোর মধ্যে প্রচুর ঝাল থাকে, যেগুলোর মধ্যে প্রচুর লবণ থাকে এবং প্রচুর টক থাকে, এক কথায় যদি বলি, সেই খাবারগুলো কিন্তু আমাদেরকে পরিহার করতে হবে। সেই খাবার যদি আমরা না খাই, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো। নিশ্চয়ই। ডক্টর রয়াসউদ্দিন, শুনবো আপনার কাছ থেকে। হ্যাঁ, না, এইটুকুগুলোর সাথে উনি বলছেন আরও কিছু অ্যাড করতে গেলে, যেমন আমাদের বলা হয় যে লবণটুকু,
সল্ট পানি কিন্তু এই মানে সল্টের জন্য বলা হয় এটা একটা চুম্বক জাতীয়, মানে সল্ট পানিকে টানে রেখে দেয়। অতিরিক্ত লবণ খেলেও কিন্তু শরীরে আপনার যেহেতু মানে যে জিনিসটা হলো যে পানির পরিমাণ রোজা যারা রাখে তাদের থার্স্টি মানে তাদের যে পিপাসা অনেক বেশি খায়, কেউ যদি দেখা যায় যে লবণযুক্ত খাবার বেশি খেয়ে ফেলে তার জন্য রোজা রাখাটা কষ্টকর হয়ে যায় এবং প্রচুর পানি পিপাসা, ক্ষেত্রে বিশেষে তার ডিহাইড্রেশন যেটা আমরা বলি পানি স্বল্পতা দেখা দেয়। এবং পানি স্বল্পতা কিন্তু অল্প থেকে শুরু করে মানুষের জীবন লাইফ মানে ডেঞ্জারের মতো অবস্থায় চলে যেতে হবে। এটা খুব যদি মনে ব্যাপারটা পানি, কিন্তু এটার গুরুত্ব অপরিসীম। এই পানির হিসাবটুকুর ক্ষেত্রেও তার এই লবণের যুক্ত খাবারগুলো এগুলো একটু পরিমাণ মতো খাওয়া উচিত। বিভিন্ন রকম আঁশযুক্ত খাবার, ন্যাচারাল ফ্রুটস এবং সফট খাবারগুলো, ড্রাই খাবারগুলো যতটুকু সম্ভব তাকে অ্যাভয়েড করে চলা। বেশি ড্রাই ফুড খাওয়া এবং জাঙ্ক ফুড, আমাদের এটা এখন বসে গেছে যে অনেকে দেখা যায় যে বিভিন্ন রকম প্রোগ্রাম বা ইয়েতে করে দাওয়াতের মাধ্যমে পোলাও, মাংস, রোস্ট এগুলো খাবার একটা চাষ, এগুলো তো বাদই দিতে হবে। সেকেন্ড জিনিসটা হলো ডোবা তেলে, একদম ডোবা তেলে খাবারগুলো বাদ দিতে হবে। পনির থেকে শুরু করে রিচ ফুড মানে হেভি ফুড এগুলো আমাদেরকে রোজা এবং রোজা ছাড়া দুই ক্ষেত্রে অ্যাভয়েড করে চলতে হবে। জি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফখরুল আলম আপনার কাছে আছি। সেটি হচ্ছে আপনি বলছিলেন, আমরা শুনছিলাম যে পরিমিত পানি খেতে হবে, ইফতারের যে সময়টি রয়েছে অনেকের ক্ষেত্রে আমরা এমনটি দেখি যে অনেকে আসলে স্যালাইন গ্রহণ করছেন, সেটি কি আসলে সেই সময়ে গুরুত্বপূর্ণ কিনা? স্যালাইন মানে ওটস স্যালাইনের কথা বলছেন আপনি? ওটস স্যালাইন তো খাওয়াটা খুব জরুরি না আমাদেরকে ইয়ে করার জন্য। আমাদের খাওয়া হচ্ছে নর্মাল যে পানি আমরা খাবো, নর্মাল পানি খাবো। তো ফলের রসালো ফল খেতে পারেন, রসালো ফল খেতে, এগুলোর থেকে যতটুকু পানি আসে ততটুকু খাবেন। বেশি স্যালাইন খেলে তো এখানের মধ্যে আপনার গ্লুকোজ ঢুকে যাবে বেশি, গ্লুকোজ মানে শর্করা বেশি ঢুকে যাচ্ছে, আবার এর মধ্যে লবণ থাকবে, লবণ ঢুকে যাচ্ছে বেশি। কাজে এটা খাওয়া যে খুব বেশি জরুরি তা কিন্তু না। স্যালাইন খাওয়া না খেয়ে বরঞ্চ আমরা নর্মাল পানি খাবো, নর্মাল পানিযুক্ত যে রসালো ফল আছে সেগুলো খাবো। সেগুলো খেলে আমার মনে হয় যে পানি শূন্যতাটা দূর হয়ে যাবে। আর আমরা ড্রাই ফুডটা অ্যাভয়েড করব, যে আমরা পরিহার করব কি আমাদেরকে শুকনা খাবার এবং চর্বিযুক্ত খাবার, তাহলে মনে হয় যে সবচেয়ে ভালো হবে। নিশ্চয়ই। রমজানের এই সময়টিতে আমরা অনেকের ক্ষেত্রে দেখি যে অনেকে সেহরির সময় অনেক বেশি পরিমাণ খাবার গ্রহণ করছেন, এই কারণে যে তাকে একটা দীর্ঘ সময় আসলে ফাস্টিং থাকতে হবে। সেটি কি আসলে যৌক্তিক কিনা? না, সেটি কোনোভাবেই যৌক্তিক না। কারণ মানুষের আপনি যেই খাবারগুলো খান, বডির মেটাবলিজম বা এগুলোকে পরিপাক করার নির্দিষ্ট পরিমাণ একটা মানে তার ক্ষমতা আছে। আপনি বেশি খেলে যে বেশি সময় শরীরে থাকবে তা না। প্রকারান্তে এগুলোর সাথে দেখা যায় এমন কিছু খাবার খাওয়া হয় যার ফলে রোগীর অস্বস্তি থাকে এবং রোজা রাখাটাও আরো বেশি কঠিন হয়ে যায়। এর মধ্যে ওই যেটা বললো লবণের ব্যাপারটুকু, চর্বি, এগুলো সাধারণত দীর্ঘ সময় পেটে থাকে, রোগীকে একটা অস্বস্তি দেয়। তো অবশ্যই এই সারাদিন না খেয়ে থাকবো এই জন্য এখনই অনেক বেশি খেয়ে নেবো, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এ থেকে তাকে বেরিয়ে আসতে হবে। তার জন্য যেটা প্রতিটা মানুষের জন্য, আমি আবার বলি, প্রতিটা মানুষের স্পেসিফিক তার জন্য যতটুকু খাবার খেলে সুবিধা হয় সে এটা চেক করে করে দেখবে যে এইটুকু খেলে সুবিধা। এই ঠিক ওইভাবে শুধু খাওয়ার জন্য বা লম্বার সময় ফাস্টিং থাকবো এই ধারণায় বেশি খাওয়া মোটেই উচিত না। নিশ্চয়ই। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফখরুল আলম আপনার কাছে আসছি। অনেকেরই আসলে আইবিএস এর সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন? যে আইবিএস এমন একটা রোগ যেটা আসলে শারীরিক তেমন সমস্যা নাই, এখানে এটা মানসিক সমস্যা থেকে হয় আর কি। আমরা বলি ব্রেন গার্ড ডিসোসিয়েশন, ব্রেনের সাথে আমাদের মস্তিষ্কের সাথে খাদ্যনালীর যে একটা ব্যত্যয় ঘটে সমস্যা, সেটা থেকে আইবিএস রোগটা হয়। এখানে খাদ্যনালীটা অত্যন্ত সংবেদনশীল হয়ে যায়, যার কারণে হয় কি কারো কারো অতিরিক্ত মল নির্গত হয়, বারবার উনি বাথরুমে যান এবং মলটা পাতলা হয় কখনো, আবার কখনো কারো কারো ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য উনি ভোগেন। দুই ধরনের আইবিএসই আমাদের এতে থাকে। তো আইবিএস রোগীদের ক্ষেত্রে যে ওনারা যদি যার নাকি অতিরিক্ত মল নির্গত হয়, বারবার বাথরুমে যায়, পাতলা পায়খানা হয়, দিনে ধরেন 8-10 বার, 3 বারের বেশি হয়, তো ওনাদের ক্ষেত্রে যে সমস্যা, ওনার তো আইবিএস রোগীরা আসলে অত সমস্যা হওয়ার কথা না, যেহেতু ওনারা সারাদিন অনাহারে থাকেন, ওনাদের আইবিএস এমনিতেই হয়ে যায়, যেহেতু ওনার খাবার খাচ্ছেন না, তাহলে পাতলা পায়খানা কম হয়, কম হয়। আরেকটা হচ্ছে যে যাদের কোষ্ঠকাঠিন্য হয় তাদের ক্ষেত্রে ওনারা রাতের বেলা প্রয়োজনে পানি খেলেন, শাকসবজি খেলেন, আর শাক খাওয়াটা নিষেধ, সবজি খেতে পারবেন, প্রয়োজনে ওনারা পানি খেবেন বা ইসুপগুলো বসে আসছে এগুলো খেতে পারেন কোষ্ঠকাঠিন্য থেকে। এগুলো খেলে ওনাদের কিন্তু সমস্যার সমাধান হতে পারে। আর ওনাদেরকে মানসিকভাবে সুস্থ থাকতে হবে। যারা নাকি অতিরিক্ত টেনশনে ভোগেন তাদের কিন্তু আইবিএসটা বেশি হয়, তাদের কর্মক্ষেত্রে বা বিভিন্ন কারণে, পারিবারিক কারণে, বিভিন্ন রকম চলে দেখাতে তাদের নির্ঘুম হয়, নির্ঘুম রাত কাটে, তাদেরকে ভালো মানসিক প্রশান্তি এবং ঘুমের ব্যবস্থা করতে হয়, সেটা কিন্তু আইবিএস একটা চিকিৎসা। আর খাদ্যাভ্যাসের মধ্যে
যে যে আমরা বললাম কোষ্ঠকাঠিন্য যারা ভোগেন তারা এইসবগুলো বেশি শাকসবজি বেশি খেতে পারেন। যারা নাকি পাতলা পায়খানা আমরা আইবিএস ডায়রিয়া বলি এদেরকে, আইবিএস ডায়রিয়াল টাইপ, তাদেরকে কিন্তু খাবার ব্যাপারে শাক দুধ এগুলো পরিহার করতে হয়। এগুলো শুধু রমজান মাস না, অন্য সবসময় আমরা বলি দুধ শাক পরিহার করুন, মশলা জাতীয় খাবার, ঝাল তেল এগুলো পরিহার করুন। এগুলো পরিহার করলে কিন্তু ওনারা যদি সুন্দর সুস্থসম্মত স্বাস্থ্যসম্মত খাবার খান, ওনারা কিন্তু ভালো থাকেন এবং প্রশান্তিতে থাকেন। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফখরুল আলম এবং ডক্টর রয়েস উদ্দিন, আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আজকে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ এবং বিটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য জিজ্ঞাসা। আজকের অনুষ্ঠানটির মাধ্যমে আমরা তুলে ধরবার চেষ্টা করেছি রমজানে আসলে খাদ্যাভ্যাস কেমন হবে, পাশাপাশি ফ্যাটি লিভার যাদের রয়েছে তাদের ক্ষেত্রে আসলে লাইফস্টাইল মডিফিকেশনের কথা আমরা যেটি বলি এবং চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে বাংলাদেশে সেই বিষয়গুলো কিন্তু আপনাদের জানাবার চেষ্টা করেছি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটিতে আবার আমরা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদের।